শুরু করছে আজকের সামাজিক যাত্রাপালা। সংসার সুখের হয় ভোগে নয় ত্যাগে, স্বামী আগে না সিঁদুর আগে। গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর নদ পারে অসংখ্য মানুষের হাহাকার শোনেও নিঃশব্দে নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ও গঙ্গা বইছো কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? কিন্তু জামাইবাবু তো এখনো বাজার থেকে ফেরেনি। কোথায় গেছে সেই মহাপুরুষ? জামাইবাবু বাজারে গেছেন, তা দেশের বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। আর তোর জন্য আনতে গেছে শাড়ি, শাখা, নোয়া আর সিঁদুর। কি বলি? দেশের বাড়িতে যাবো সব ছাইপাস পরে? কখনো না দিদি, আমার ভাবতে ভালো লাগে রে দিদি মায়ের কথা, যে মা স্বর্গে গেছেন, তার তৈলে চিত্র মাখা, তার হাসি মাখা মুখখানা, তার সিঁদুর লাগানো স্মৃতি, মাথার উপরে ঘোমটা আর কপালে মস্ত বড় সিঁদুরের টিপ। ও সেই জন্যই বুঝি সকাল সন্ধে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তুই টিপ টিপ করে প্রণাম করিস? তুই দেখিস দিদি, তোর যখন ছেলে হবে না, সেও আমার মতো তোকে প্রণাম করবে। কি বলি? এক চড় মেরে তোর মুখটাই ভেঙে দেবো রে রাত। দিদি, শোন, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি, তাই যৌবনকে কি করে ধরে রাখতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আর এই কথাটা তুই তোর আদর্শ গেয় লেখক ওই ভাস্কর ব্যানার্জিকে জানিয়ে দে। দিদি রে, জামাইবাবুকে তো বলবো, তার আগে আমার এই ধারে কাছে বসে থাকা ভদ্রলোক এবং ভদ্র মহিলাদের বলছি, আপনারা যাত্রায়, থিয়েটারে, নাটকে, সিনেমায়, টেলিভিশনের পর্দায় অনেক নায়িকা দেখেছেন, কিন্তু আমার এই দিদির মতো শাড়ি, শাখা, নোয়া, সিঁদুর না পরা বিবাহিতা নায়িকা কি কখনো কোথাও দেখেছেন? কি বলি? দাদা, দাদাকে বলে তো কিছু চপ্পল পেটা না করতে পারি, তাহলে সঙ্গীতা নামটাই তুই আমার বদলে দিস। যেগুলো সঙ্গে করে এনেছি সেগুলো পরে শ্বশুর বাড়ি গেলে তোমার আধুনিক শিক্ষার সঙ্গ মুছে গিয়ে তুমি পবিত্র গীতা হয়ে উঠবে। তোমার সঙ্গে তোমার দেশে বাড়িতে আমি যাবো না ভাস্কর। মায়ের সামনে, ভাইয়ের সামনে, এমনকি প্রতিবেশীদের সামনেও তুমি কিন্তু আমার নাম ধরে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, শুনছো গো? মুখে ডাকবে না, চোখে চোখে ডাকবে। বদারেশন। সঙ্গীতা, এই মিষ্টি মধুর ব্যাপারটা এই যুগের আধুনিকা মেয়েরা অপারেশন করে দিয়েছে বলেই স্বামী স্ত্রীর ভালোবাসার বদলে চারিদিকে শুধু শোনা যাচ্ছে দাম্পত্য জীবনের সেপারেশন, সেপারেশন আর সেপারেশন। অবজেকশন, অবজেকশন, অবজেকশন। আচ্ছা বাবা, আচ্ছা, ট্রেন টেনে ঝগড়ার গাড়িটা থামিয়ে দিলাম, এবার দয়া করে গঙ্গাঘাট থেকে ঘরে চলো তো, কাল আবার ভোরের ট্রেনে মাকে দেখতে গায়ে যেতে হবে তো নাকি? আশ্চর্য, তোমার যে তুমি আমাকে তোমার দেশের বাড়িতে নিয়ে যাবে ভাস্কর? না গেলে মায়ের কাছে, গায়ের কাছে সম্মান রাখবো কি করে সঙ্গীতা?
ভাইটা যখন মামার বাড়িতে লেখাপড়া করছিল, মা গিয়েছিলেন তীর্থে, ঠিক তেমনি সময় তোমার দাদা অজিত বাবু তোমার সঙ্গে আমার জোর করে বিয়ে দিয়ে দিলেন। মা তীর্থ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছেন, তিনি অসুস্থ অবস্থায় চিঠি লিখেছেন। এই দেখো না, দেখো তিনি কি চিঠিটা লিখেছেন। না, আমি কোনো গাইয়াবড়ি চিঠি পিঠে পড়তে পারবো না। আমার মায়ের কাঁপা কাঁপা হাতের লেখা শেষ চিঠিখানা তুমি এমনি করে ফেলে দিলে। কিন্তু কেন ফেলে দিলে, কেন? তুমি কি মায়ের গর্ভে জন্মাওনি? তুমি কি কখনো তোমার গর্ভধারণীকে মা বলে ডাকোনি? এই ভাস্কর, একটা কথা মনে রেখো, আমি কিন্তু এই যুগের মেয়ে। যে মেয়ে সামনাসামনি করতে চায় না, তাকে আমি মেয়ে বলে মনেই করি না। তুমি না মনে করলে কি হয়েছে? আমি আমি তোমার স্বামী। আমি স্বামী মানি, কিন্তু সিঁদুর ফিদুর মানি না। চিরকালের জন্য নয়, মাত্র দুদিনের জন্য তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো না, দেখো আমি তোমার জন্য এনেছি শাড়ি, সাদা শাঁখা। আর এই দেখো এই সিঁদুর কৌটোটা, এর ভেতরে আছে কি সুগন্ধি সিঁদুর। ওয়াও, সিঁদুরের কৌটোটা দেখতে কি সুন্দর। আহ, কি দারুণ সেন্ট। এটা পড়লে আমি একেবারে ফেন্ট হয়ে যাবো। কি বললে? শোনো ভাস্কর, তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করেছো। আমার ভাই নিশিতকে শিশু বানিয়ে তুমি আমাকে চরম অপমান করেছো। আর সেই অপমানের প্রতিশোধ নিতে এই সিঁদুর সহ সিঁদুর কৌটোটা আমি এই পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম। এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান। জীবন এক জংশন, যেন কত ট্রেন করে আসা যাওয়া, বোবা ভাষা কথা কয় পোস্টারে পোস্টারে, ঋতুবন্ধে শীঘ্র উপশম, অনায়াসে গর্ভপাত, উলঙ্গ পোশাকের কত বিবরণ, সবেতে মেয়েদের অর্থলগ্ন ছবি, নারীর যৌবন আর শুধু বিজ্ঞাপন, বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। এই কবিতাটা আমি গতকাল রাত্রে লিখেছিলাম, কিন্তু আজ সেটা সত্যি হয়ে গেল। কিন্তু কাল সকালে আমি কি করে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? মা যখন জিজ্ঞেস করবে, খোকা তুই একা এলি, বৌমা এলো না, তখন আমি কি উত্তর দেবো? মা হাটে রুগী, হয়তো হার্ট ফেল করেন না। তোকে যেমন ভালোবাসে ময়নাকেও ঠিক তেমনি ভালোবাসে, একেবারে সমান সমান ওজন করা। আরে শোন রে সারা, শোন, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তো ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, আমি চাই না, চাই না, চাই না রে তো ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। ইতিহাস হয়ে যাওয়া নদী বিনোদিনী গান এই গঙ্গার ধারে কে গাইলো? ও, ওই মাতাল মেয়েটা। এই যে শোনো, এই যে বাবা শোনো, স্যার আমার ঘরে গেলে লাগবে 100, বাড়ি নিয়ে গেলে 2 দিন লাগবে 1000। বাইরে নিয়ে গেলে বাবা সালা বেজার হচ্ছে নাকি? তো কি করবো বলো বাবু, আসলে একটু বেশি দর তো, ভালো মাল খেতে গেলে ভালো দাম তো লাগবে। আরে যা সালা, এই সিগারেটটা টানতে টানতে কেমন লেগে গেছে। এই দূর, এই বাবু বাবু, তোর কাছে একটা সিগারেট আছে? সিগারেট? আমি সিগারেট খাই না। বাবা তো মাল খাও তো, মাল মাল? মালদার আদমিও সালা মাল খাতার মানে বোঝে না। আরে বাবা, মাল মানে হলো মদ, আর মাল মানে মেয়ে মানুষ। ভদ্রভাবে কথা বলো। কি নাম তোমার? আমার নাম গঙ্গা গো বাবু, গঙ্গা। গঙ্গা? हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे, राम तेरी गंगा मैंने हो गई, पापियों के पाप गई।
যাবে নাকি গঙ্গামণির ঘরে একটু মধু খেতে? না, বরং তোমাকে আজ রাত্রে আমার সঙ্গে যেতে হবে আমার ঘরে। তোমার ঘরে? হ্যাঁ, কাল সকালে আমার সঙ্গে যেতে হবে তো আমার দেশের বাড়ি। দেশের বাড়ি? হ্যাঁ, আমার গায়ে। সেখানে আমার মৃত্যু পথযাত্রী মা আছেন। আমার সঙ্গে তোমাকে যেতে হবে মাত্র 2 দিনের জন্য আমার তোমার স্ত্রী সেজে। কি করলেন গো বাবু? একটা গণিক কাছে দিতে আপনি সিঁদুর পরিয়ে দিলেন? হ্যাঁ, দিলাম দিলাম দিলাম। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার মায়ের প্রাণ, আমার গায়ের সম্মান আর এই হতভাগ্য লেখক ভাস্কর ব্যানার্জির মান বাঁচানোর জন্য আজ এই দুর্ঘটনাটা ঘটে গেল। হবে আজ থেকে 2 দিনের জন্য তোমার নাম হবে সঙ্গীতা। সঙ্গীতা? হ্যাঁ, আমার মা হবে তোমার শাশুড়ি মা, আমার ভাই হবে তোমার দেওর। আর একটা কথা বলি শোনো, তোমার 3 ভাই, বড় ভাইয়ের নাম নিশীথ, অজিত আর সুমিত। আচ্ছা ঠিক আছে বাবু। হ্যাঁ। এই যে আমার শ্বশুরটাকে নেই বুঝি? না, আমার বাবা 10 বছর আগেই নিরুদ্দেশ হয়ে গেছে। যা সালা, সালা আপদ চুকে গেছে। আহ! ভদ্রভাবে কথা বলো। বাবু, সালা আমি এখন বুঝেছি বাবু, সালা অনেক কাটি অনেক গীতা পাঠ করতে হবে। ও বাবু, সালা ওই 100 টাকা হবে না, মানে 1000 টাকা দিলে হবে না, আমার কিন্তু মানে 200 টাকা বেশি লাগবে। হ্যাঁ দেবো দেবো দেবো, দরকার হলে 2 দিনের জন্য তোমাকে আমি 2000 টাকা দেবো। সালা, সকালবেলায় আমি কার মুখ দেখে মুখ ধুয়েছিল? না 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 না, ওই ভাষায় নয়, তোমাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, ভদ্রভাবে পোশাক আশাক পরতে হবে, আমার গায়ের লোকেরা যেন বুঝতে না পারে তুমি আমার ভাড়া করা বউ। হ্যাঁ গো বাবু, হ্যাঁ আমি সালা তোমার ভাড়া করা বউ, আর তুমি না সালা আমার ধার করা ভাতা। আবার উল্টো পাল্টা কথা বলে। চলো, আজ রাত্রি তোমাকে অনেক কিছু শিখে নিয়ে কাল ভোরেই ট্রেন ধরতে হবে। এখন থেকে তোমার নতুন পরিচয় হবে, তুমি লেখক ভাস্কর ব্যানার্জি স্ত্রী, তোমার নাম সঙ্গীতা। সিথিতে সিঁদুর গো, হাতে কঙ্কন, আহা কে সাজে সেজেছ মাগো যশোদা মা, কে সাজে সেজেছ মাগো যশোদা। সিথিতে সিঁদুর গো, হাতে কঙ্কন, আহা কে সাজে সেজেছ মাগো যশোদা মা, কে সাজে সেজেছ মাগো যশোদা। সঙ্গীতা, মাই সুইট সিস্টার, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। বেচারা ভাস্কর গাঙ্গুলি আধুনিক উপন্যাস লিখে মোটামুটি নাম করেছিল, কিন্তু পয়সার অভাবে জায়গা পাচ্ছিল না। তাই তো উপন্যাসের পাণ্ডুলিপিগুলো নিয়ে পাবলিশার্সের দুয়ারে দুয়ারে ফে ফে করে ঘুরে বেড়াচ্ছিল। আর আমি সেই সময় ওকে ঠিক টেক আপ করলাম। ওর উপন্যাস ছাপো লোভ দেখিয়ে, ওর বয়স বেশি জেনেও আমার একমাত্র বোন সঙ্গীতার সঙ্গে ওর বিয়ে দিয়েছিলাম। বই ছাপা হলো, ব্যবসা ভালো হচ্ছিল, কিন্তু আজকাল আদর্শ নিয়ে বড় কচকচে করছিল। আর আমার বোন সঙ্গীতা ওর সেই আদর্শের ফোনটা তোমরে মুচড়ে দিয়েছে। যাই বলো দাদা বাবু, কাজটা কিন্তু দিদিমণি ভালো করেনি। কে বললে বরন্দর? আজ সন্ধ্যাবেলায় গঙ্গার ঘাটে ওই সিঁদুর কৌটো পিচ রাস্তায় ফেলে দিয়ে দিদিমণি খুব অন্যায় করেছে। সঙ্গীতা যা করেছে এই পাবলিশার সাজিদ মুখার্জির বোন হিসাবে ঠিক করেছে। নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল উপন্যাসের সূচিপত্র মনে করেছো? এই অতি মুনাফা লোভে একের পর এক অশ্লীল পত্রিকা প্রকাশ করে এদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের তোমরা সর্বনাশ করেছো। আর তোমার বোন সঙ্গীতা সেই ব্যভিচারের শিকার। তবে কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তাদের কি এমন ক্ষতি দাদা? মহর্ষি ভিগই তো একদিন অনন্ত শয্যায় শুয়ে থাকা বিষ্ণুর বুকে লাথি মেরে বিষ্ণুর ঘুম ভাঙিয়েছিল। সমিত, তুই কি আজকাল কলেজে না গিয়ে পরান্দা টোলে সংস্কৃত পড়ছিস? সংস্কৃত না শিখলেও আমি এই পরান্দার কাছে শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। তাহলে তুই যেমন পরান্দার কাছে শিক্ষা নিয়েছিস, তেমনি তোর পরান্দার কাছে দীক্ষাটাও নিয়ে নে। দাদা, আর তুমি উপেক্ষার হাসি হাসছো ঠিকই,
কিন্তু একটা কথা তুমি মনে রেখো, তোমার ওই রঙ্গিনী মন সঙ্গীতাকে টপ করে ভাস্কর জামাইবাবুর সাহিত্যের সরোবরে তুমি যে চালাকিরি জাল ফেলেছো, সেই জালে কখনো কোনো দিনও একটা মাছ উঠবে না। রুই কাতলা তো দূরের কথা, একটা পুটিও নয়, একটা চিংড়িও নয়। তোদের ওই কেনগুটির কৌটো আর কতদিন নড়াবি রে? আমার একটা কথা শুনে রাখো দাদা বাবু, যে বোনকে তুমি আজকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো না, সেই বোনই তোমার অনেক স্বপ্ন দেখা মুখখানা পোড়াবে পোড়াবে পোড়াবে। তুমি ঠিক কথাই বলেছো পরান্দা, তুমি ঠিক কথাই বলেছো। তোরা একটা কথা শুনে রাখ সমিত, আমি কিন্তু ওই লেখক ভাস্কর ব্যানার্জিকে সহজে ছেড়ে দেবো না। কিন্তু দাদা, কেসটা কিন্তু অনেক দূর গড়াবে। দাদা আমার কি মনে হচ্ছে জানো, আজকের ওই দিদির সিঁদুর কৌটো ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘরে ঘরে কিন্তু একটা স্ক্যান্ডেল ছড়াবে। তাতে তো ভালোই হবে রে, যত স্ক্যান্ডেল ছড়াবে ততই সঙ্গীতার স্যান্ডেলের রংটা বদলাবে। আই টোল্ড ইউ মিস্টার মুখার্জি, আমি তোমাকে এই কথাটা অনেক আগেও বলেছি, আজও বলছি, লেখার খেয়ালে কোল্ড স্টোরেজে দিদিকে সবজি বানিয়ে রেখে ভাস্কর জামাইবাবুকে বোল্ট আউট করতে চাইলেও আমাদের একমাত্র ভাইপোকে তোর ওই কামনার আকাশে রঙিন ঘুড়ির মতো উড়িয়ে দিও না দাদা, উড়িয়ে দিও না। আর এই কথাটা তোকে আমি জানিয়ে গেলাম। আমার আগামী পত্রিকার নতুন প্রচ্ছদ পট তৈরি করতে হবে। সমিত জানে না, প্রেম প্রীতি দয়া মায়া সব নকল, আর যেমন নকল ভালোবাসা। ভালোবেসে বেসে বাস ভালো নইলে বেসো না, ভালোবেসে বেসে বাস ভালো নইলে বেসো না, নইলে বেসো না গো সখী, নইলে বেসো না, আর নইলে বেসো না গো সখী, নইলে বেসো না, ভালোবেসে বেসে বাস ভালো নইলে বেসো না, ভালোবেসে বেসে বাস ভালো নইলে বেসো না, নইলে বেসো না, নইলে বেসো না। এই অসভ্য মেয়েটা, সারা রাত ধরে তোমাকে আমি সভ্য হতে শেখালাম, তবে তুমি অসভ্যের মতো নাচ গান করে এই যাচ্ছ। যে দেখো বাবু, অসুবাসু করুন তো অসুবাসু করুনি সালা, তুমি তো নেকা কত কি জানো, তাই এক রাতের মধ্যেই মানুষের স্বভাবটা যে পাল্টায় না, সেটা বোঝো না। কিন্তু তোমাকে তো আমার বউ সেজে আমার গায়ের বাড়িতে যেতে হবে নাকি? আরে নেই দেখো, এ দেখো বউ বউ হওয়ার অভ্যেস সালা আমার নেই, আমি সালা খারাপ মেয়ে, খারাপ পাড়ায় থাকি, বাবুরা দামি দামি মাল আনে আর সেই মাল আমি খাই, আর বাবুরা সালা আমাকে খায়। তুমি আরে বাবার ভোরবেলায় বাবুদেরকে বিদায় দেওয়ার সময় এবার হাতে গুজেনি কর করে তাজা লোট, আর ডান হাতে বাসি বেল ফুলের মালা পিছিয়ে ওই বাবুদেরকে নেশার করে বলি সালা ভোট বা সালা ভোট। বাবুরা তখন আমাকে বলে এই কি বললে, আমি তখন ভুরু পিকি কোমর বেঁকে এমনি করে নাচতে নাচতে গাই, लेके पहला पहला प्यार भर के आंखों में घुमार, जादू नगरी से आया कोई जादूगर, लेके पहला पहला प्यार भर के आंखों में घुमार, जादू नगरी से आया कोई जादूगर, लेके पहला पहला प्यार। গঙ্গা, মাত্র দুদিনের জন্য তোমাকে তোমার আগের জীবনের কথা ভুলে দিতে হবে। আমার গায়ের বাড়ি থেকে ফিরে এসে তুমি যেখানকার মেয়ে সেখানে গিয়ে যা খুশি তাই করো, আমি দেখতেও যাব না। বাবু গো, এতদিনের একটা খারাপ মেয়ে এত সহজে কি ভালো হতে পারে? পারতেই হবে গঙ্গা, পারতেই হবে। ঠিক আছে, পারতে যখন হবে তখন আমি চেষ্টা করে দেখি, ঠিক আছে? আরে বাবা, ওই আয়নার সামনেটা গিয়ে একবার ভালো করে দেখে নাও তোমার কেমন দেখতে লাগছে। ঠিক আছে, দেখছি। দেখি তো। মা, সালা! ই বাবু, আমি সালা একটা অরিজিনাল বউ হয়ে গেছি, তাই না বাবু? বইরা কি কেউ এরকম করে শাড়ি পরে? তাছাড়া মাথায় ঘোমটাটা কোথায়? মাথায় ঘোমটাটা ই বাবা, যা সালা কখন যে মাথা থেকে ঘোমটাটা খুলে গেছে আমি বুঝতেই পারিনি। বাবু, বাবু, আর মাথায় একটু ঘোমটাটা দিয়ে দাও না বাবু। দাও না। দিচ্ছি, কিন্তু মনে রেখো এটাই শেষবার। আচ্ছা ঠিক আছে, দাও। বাবু,
আমাকে বেশ সুন্দর মানাচ্ছে তাই না বাবু? আরে কি হলো বলবে তো, সুন্দর মানাচ্ছে তো। কিন্তু কি? আচ্ছা এই যে বাবু শোনো শোনো, আমি একটা কথা বলি। এই যে আমি যে তোমার বউ, সেই কথাটা তোর গায়ের লোকেরা বিশ্বাস যাবে তো? তাও তো বলে দুস শালা! সব কথাতেই খালি কিন্তু 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 আর কিন্তু। তুই রাইটারটা কচু কচু। আচ্ছা এই যে তোমার ঘরে যে সানন্দা পত্রিকাটা সেটা পড়োনি নাকি? তুমি লেখাপড়া জানো? এই যে দেখো সরল বাবু, সারা দুদিনের ভালো করে বউ সাজিয়ে ওই 1,500 2,000 টাকা দিয়ে আর ঠিক আছে খবর সারা জেনে নেবে, তা কিন্তু হবে না বলে দিচ্ছে। গঙ্গা, বাবু গঙ্গা নয় সঙ্গীতা। বাহ, ঠিক মনে আছে তো? মনে হচ্ছে তো। তাহলে শুনবে, শোনো ভালো করে শোনো। আমি ভালো করে বলি, শোনো। ঘরে আমার শাশুড়ি আছে, আমার একটা দেওর আছে, দেওরের নাম হচ্ছে অমর। আমার 3 ভাই, অজিত, নিশিত আর সমীর। কি গো বাবু, একদম ঠিক কথা বলেছি না? বাবু যা সালা, এ বাবু একদম ভাবের সমুদ্রে তৈলে গেছে। বাবু বাবু এই সালা বাবু, বলি শোনো, বোর হয়ে গেছে, চলো মাকে দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। সালা 2 দিনের জায়গা যদি 3 দিন হয় না, আমার কিন্তু বেশি টাকা লাগবে বলে দিলাম। হ্যাঁ আচ্ছা বাবু, বলছি তোর মাকে গিয়ে কি আবার পেনাম টেনাম করতে হবে নাকি? পেন নাম না, কথাটা হলো গিয়ে প্রণাম। কি নাম? নাম প্রো নাম নাম। হ্যাঁ, প্রণাম। হ্যাঁ প্রণাম। আচ্ছা এই তোর ভাইকে সালা আমি কি বলে ডাকবো, অমর নাকি ঠাকুরপো? ঠাকুরপো। যা সালা, একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। শোনো সঙ্গীতা, আমাদের গায়ের বাড়িতে গিয়ে কিন্তু তুমি কখনোই কোমর দুলিয়ে চলবে না। সে কি গো বাবু, তুই কি দেখোনি তোমাদের সমাজের গেরস্ত ঘরের আধুনিকা বইরা আমাদের চেয়ে অনেক বেশি কোমর দুইলে দুইলে চলে। আমার লেখা সেই অবক্ষয়ের বিরুদ্ধে আমি আজকের সমাজের বুকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথের শিক্ষাকে ফিরিয়ে আনতে চাই। আমি আজকের মানুষের মন থেকে বন তুলে নিয়ে শোনাতে চাই তপবনের বেদধ্বনি। এ যুগের বেদহীন মানুষেরা থোকা থোকা আঙুর ফুলকে খুল করে রাজাবর রাজনীতি ছত্র ছায়া আশ্রয় নিতে চায়। আমি তাদের ধরিয়ে দেব মানব সভ্যতার যন্ত্রণার জঞ্জাল, আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। এসো সঙ্গীতা, আমরা স্টেশনে যাই। যাচ্ছি যাচ্ছি। এই যে মা বোনেরা, মাসিরা, দিদিরা, ভাইরা, শুনুন, আমি আর নকল স্বামীর সঙ্গে আর নকল শ্বশুর বাড়ি যাচ্ছি। বলছি এই আমাকে বেশ আসল বউ বউ বলে মনে হচ্ছে তো? এই, যা শালা, ওই দেখেছো আসল কথাটা বলতে একদম ভুলে গেছি। বলছি কি, আমি শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে বলবো কেমন আছে আমার শাশুড়ি আর কেমন আছে আমার ছুটু ঠাকুরপো অমর। আরে বাবা এসো। বৌদি আসছে। আজ দাদা বৌদিকে নিয়ে বাড়ি ফিরছি, তাই অনেক কষ্টে আজকের ম্যাচটা বাতিল করতে পেরেছি। কিন্তু এর পরের বার দাদা বৌদি আসলে আর ম্যাচ বাতিল করব না। বৌদির কাছে নতজানু হয়ে বলবো, দেবী তুমি আমাকে সাহস দাও, এবারের ম্যাচটায় যেন আমি হ্যাট্রিক করতে পারি। এই রে, মায়ের ওষুধটাই খাওয়াতে ভুলে গেছি। ও দাদা বৌদি আসবে বলে আজ মা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তা উঠবো না সুস্থ হয়ে? আজ আমার দিনটা কি বলতো দেখি অমর। আজ ভাস্কর আমার বৌমাকে নিয়েই প্রথম গায়ের বাড়িতে আসছে। তা হ্যাঁ রে অমর, আমার লেখা চিঠিটা তুই ডাকবাসকে ফেলেছিলিস তো? কেন বলো তো মা, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? না ঠিক তা নয়, তবে সময় মতো চিঠিটা পেলে ভাস্কর আমার বৌমাকে নিয়ে হয়তো কালই চলে আসতো। কিন্তু পোস্ট অফিসের যা ছিঁড়ি, ওরা হয়তো চিঠিটা কাল পেয়েছে। কি হলো মা, তুমি ওভাবে চুপ করে বসে
কি ভাবছো? আজ যদি তোর বাবা থাকতো, মানুষটা ছেলে বৌমাকে দেখে কত আনন্দই না পেত। কিন্তু 10 বছর আগে কোথায় যে গেল, না। আর ফিরলো না। না না, এই অবস্থায় মাকে কাঁদতে থাকলে হবে না। মায়ের হার্টের রোগটা আরো বেড়ে যাবে। ডাক্তারবাবুর কথা মতো যেভাবেই হোক মাকে হাসাতে হবে। আচ্ছা মা, বৌদি আসলে কাকে বেশি ভালোবাসবে, আমাকে না বৌদিকে? দুজনকেই ভালোবাসবো সমান সমান। না না, সমান সমান ভালোবাসলে হবে না, আমাকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে। এখন বলতো আমার বৌমাকে কেমন দেখতে হবে? মাকে নিয়ে একটু মজা করি। কেমন আবার? কালো পেতনির মতো। মোটেও না, আমার বৌমা হবে গায়ের রং দুধে আলতাই গোলা। ও কাকিমা, তোমার বৌমার গায়ের রং কেমন হবে আমি বলবো? বলতো বাবা মনি। আলতারাঙা পাদখানি মাগো, পড়বে যেতা শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে, 12 মাসে 13 পাবো, করবে হেসে হেসে মাগো, করবে হেসে হেসে। আলতারাঙা পাদখানি মাগো, পড়বে যেতা শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে, 12 মাসে 13 পাবো, করবে হেসে হেসে মাগো, করবে হেসে হেসে। আলতারাঙা পাদখানি মাগো। শীতের সিঁদুর কপালের টিপ, ঘোমটা এতখানি, আধার ঘর যে করবে আলো, তোমার লক্ষ্মী রানী মাগো, তোমার লক্ষ্মী রানী। শীতের সিঁদুর কপালের টিপ, ঘোমটা এতখানি, আধার ঘর যে করবে আলো, তোমার লক্ষ্মী রানী মাগো, তোমার লক্ষ্মী রানী। মেয়ের মতো করবে সেবা মাগো, তোমার পাশে বসে। মেয়ের মতো করবে সেবা মাগো, তোমার পাশে বসে। 12 মাসে 13 পাবো, করবে হেসে হেসে মাগো, করবে হেসে হেসে। পাদখানি মাগো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়া
মানুষ হব বলে এ মা, মা গো মা, মা গো মা, মা গো মা। ভাস্কর, হ্যাঁ মা, আমি কাল তোমার চিঠি পেয়েছি। এখন বলো কেমন আছো? আজ একটু ভালো আছি বাবা, কিন্তু আমি ভালো নেই। কেন রে পাগল, তোর আবার কি হলো? মন খারাপ। কেন? তুমি একা এলে, বৌদিকে নিয়ে এলে না? মানে মানে তোর বৌদি। ভাস্কর, হ্যাঁ? বড় লোকের মেয়ে বলেই বুঝি বৌমা এলো না গরিব শাশুড়িকে দেখতে? মামা তুমি ওরম করো না, মা তুমি ওরম করো না। তোমার বৌমা এসেছে। হ্যাঁ, এ এসেছে? কই, কোথায়? ওই সঙ্গীতা, ভিতরে এসো। এই যে সঙ্গীতা, মাকে প্রণাম করো। ও মা, মা গো। ভালো আছি বৌমা। এসো এসো আমার ঘরের লক্ষ্মী, এসো। হাই মরেছে। এই আমি তো লক্ষ্মী নই, আমি তো গঙ্গা। সর্বনাশ! আরে বাবা, গঙ্গা তো তোমার ডাক নাম। তোমার ভালো নামটা বলো, যে স স স। ও, আচ্ছা আচ্ছা, না সঙ্গীতা। সঙ্গীতা, এ হচ্ছে অমর, ও তোমার দেওর। তুমি কি মিষ্টি গো ঠাকুরপো। আমার যে অনেক মিষ্টি বৌদি। তোমাকে প্রণাম করছো কেন? আমি তো ভালো মেয়ে নই, আমি তো খারাপ মেয়ে। তার মানে মা, মানে ব্যাপারটা হলো গিয়ে, ব্যাপারটা হলো গিয়ে বড় লোকের মেয়ে তো, তাছাড়া মাথা একটু গোলমাল আছে আর কি। ও মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। এ মা, আমি তো খারাপ মেয়ে নই, আমি তো ভালো মেয়ে। পাগলি মেয়ে কোথাকার। এই নে, সোনা দিয়ে আমি তোর মুখ দেখলাম। এবার লক্ষ্মী সোনা মেয়ে হয়ে স্বামীর সংসার করিস, কেমন? এই তো তাহলে আজ থেকে আমার হয়ে গেল তো বাবু। আরে বাবা, মা ভাইয়ের সামনে তুমি আমাকে বাবু বলো না। তাছাড়া গায়ের কোনো বই তার স্বামীকে বাবু বলে ডাকে না, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না, তাই আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু একটু করে আমি তোকে সব বুঝিয়ে দেবো। দূর বাবা, কিন্তু বাবুর সঙ্গে তো আমার সারা দুদিনের চুক্তি। তুমি কি আমাকে পাগল করে দেবে? ভাস্কর, বৌমা তোর থেকে অনেক ছোট, এই বয়সে সংসারে কি বা বোঝে বল? তাছাড়া ও তো শহরের মেয়ে। আয় তো ভাস্কর, আমার পাশে এসে একটু দাঁড়াতো। কেন মা? তোর এই হতভাগিনী মায়ের সামনে তো তোদের বিয়েটা হয়নি, তাই বৌমাকে আমি বরণ করে ঘরে তুলতে পারিনি। তাই সেই ইচ্ছেটা আজকে আমি পূরণ করে নেব। দে তোর হাতটা একটু দে তো। মানে কি বলছিলে কি মা? মায়ের কথা অবদ্ধ হোস না, দে তোর হাতটা দে। বৌমা, তোমার হাতটা দাও। হ্যাঁ, এই নাও। এই যে, হ্যাঁ। গায়ের কত বউ ঝিয়েরা এসেছে আমার বৌমাকে দেখতে, তাদের শুনে শুনে বলি, কি গো তোমরাই তো বলেছিলে আমার ভাস্কর তার বউকে নিয়ে এই আর অজপাড়া গায়ে আসবে না। কই গো দিদিরা, কই গো বৌমারা, তোমরা উলু দাও, শাক বাজাও। শাক বাজান, অনুদিন শাকে বাজে সানাই বাজে। শাকে বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে। শাকে বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে। মিলনের মধ্যরাতে এলো আজ জীবনে, এলো আজ জীবনে। মিলনের মধ্যরাতে এলো আজ জীবনে, এলো আজ জীবনে। শাকে বাজে
ওই উলু দিয়ে শাঁখ বাজিয়ে ছেলে আর ছেলের বউকে নিয়ে ঘরে তুলেছে। শুধু ঘরে তুলে নিল, দুদিনের মধ্যে বুড়িটা সুস্থ হয়ে ছেলে আর ছেলের বউকে নিয়ে একেবারে কলকাতায় চলে এসেছে। এরই নাম কপাল নাথ বউ, এরই নাম কপাল। ঠাকুর, পড়েছি তোমার হাতে, গুঁতো খাচ্ছি দিনে রাতে। দাদু হিংসে আমার গা জ্বলে যাচ্ছে। আমার মুখে চুনকালি মাখিয়ে ভাস্কর ছোড়াটা শুধু বউকে নিয়ে ঘরে ফিরলো না, গোটা গোষ্ঠীটা তুলে নিয়ে একেবারে কলকাতায় চলে এলো। তা আসবে না কেন দাদু? তারা তারা কি তোমার এই নাতিদের মতো সব এক একটা অপদার্থ? একটা খেপা আর একটা ধূপ। আচ্ছা নাথ বউ, এই ভাস্করের ব্যাপারটা কার কাছে শুনলে? কেন তোমার এই ছোট নাতি ওই খেপা তপনের মুখে? হ্যাঁ, তপন এ কথা জানলো কি করে? দাদু, ও দাদু, হ্যাঁ, তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমি কিন্তু অনেক কিছু জানি। কি জানিস? আর প্রায় 10 দিন হলো কমলা কাকিমা নতুন বৌদি আর অমলকে নিয়ে বাচ্চাটা পুরনো বালি ঠেলে দিয়ে ওই মূলের মাথায় নতুন ফেলাতে উঠে এইতে ও বালি তাদের মেয়ে মুন্নিতে খুঁজতে গিয়ে আমি তাও জানতে পেরেছে। ভাস্কর বাড়িতে কাজের লোক রেখেছে। ওগো ঠাকুর, পড়েছি তোমার হাতে, এবারে গুঁতো খাচ্ছি ভাস্করের কাছে। অথচ আমি আমার এমন সুন্দর চেহারা নিয়ে সারাদিন শুধু ঝিয়ের খান্ডি খেটেই মরছি। দাদু দাদু, তুমি তোমার এই নাতিদের বলতে পারো না? আর এর যদি একটা বিহিত না করো, আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো। এই বাবা, বৌদি এগিয়ে না লইতে ও বৌদি তুমি তো দাও। এই তপন, মানে মিষ্টি কোথায় পেলি রে? ওই ভাতটা বউ থগিতা বৌদি দিয়ে দিত, এটা দেবে না কেন? ভাতটা দিতে আমার একটা বইনে তার ঠেট করলো। দাদু, এই বই লিখে লিখে তো বড্ড করে একটু করে একেবারে বড় লোক হয়ে গেছে। পুরানো বাড়ি বাদ দিয়ে নতুন ফেলাতে গিয়ে উঠেছে। দাদু, তোমার এই নাতিদের তুমি বলতে পারো না দুই একখানা বই লেখা শেষ করতে? বইনে কি অত থোদা কে বৌদি? বইনে কে অত থোদা? বই নিতে গেলে এই এতগুলো কাগজ, এতগুলো পেন, আর দাদা অতগুলো দিনে পাবে তো তাই। আচ্ছা, হ্যাঁ? এই ভাস্করের বাড়িতে গিয়ে আর কি শুনলি তপন? কমলতা তোমার লোক ভালোই যাচ্ছে, ভাতটা ভাই অমল মন্দির পড়া তত্ত্ব করতে, আর তুমি তো বৌদি ততন বলে তুলে ধরা করতে, আর ততন ভালো ভাতা ধরতে তো। আমি কালই ওদের বাড়িতে যাব, গিয়ে দেখবো যে ওরা কতটা সুখে আছে। তারপর বাড়ি ফিরে আমি ওই ঠাকুরকে বলবো, ওগো ঠাকুর, পড়েছি তোমার হাতে, গুঁতো খাচ্ছি দিনে রাতে, তোমার কি চোখ নেই প্রভু? যেমন আমার বুলো ভাম দাদুটা, তেমনি আমার বৌদিটা কালো ভালো দেখতে পারে না। কালো থুক দেখলে ওদের থলির থালা ভয়, থ্যাপা থ্যাপা। অত তো ভাতটা বৌদিতে কি ভালো ভাতে, ওদের দুদনার কি ভাব। আমিও এত নেতন ভাবতো তাই। আরে খেপা, তোর মনে মনে এই মতলব? হে বৌদি, দাদা তো বলে দিন না, তাহলে তো আমাদের প্রেগনাপদ পাতি দেবে। আরে খেপা, তো তাই দেওয়াই উচিত। দেখো বৌদি, দেখো, তুমি আমাদের থ্যাপা বলো না। আমি থ্যাপা বললে আমি কিন্তু তোমাকে থেপেই বলবো। কি বলবি রে? হ্যাঁ, থেপি। এই তোমরা
কি ভেবেছিস কি? হ্যাঁ, কেন তোর কোনো কথা মনে থাকে না? তোর বৌদি তোকে বলেনি মশলাগুলো প্যাকেটগুলো দিয়ে আসতে? দিতে তো ডাকতিলুম। যাচ্ছিলিস তো, শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলে না কেন? মশলার অভাবে আমি চাউমিন চিলি চিকেন বাড়াতে পারলাম না, খদ্দেররা সব ফিরে গেল। তুই তুলবো আমি তোলাতার মধ্যে তো তার সঙ্গে তো দেখা হয়ে থাকে। কার সঙ্গে দেখা হলো? ভাত তো দাতো। ভাস্কর দা? হ্যাঁ, কিন্তু দিতে পারলো না, তিনতে পারলো না। অপন, আমি দিতে বল ডাকলুম, ভাত কথা। তবুও তো দাঁড়ালো না। দাঁড়াবে তিতলে। হ্যাঁ ঠিক, দাঁড়াবে তিতলে। সঙ্গে তো ভাস্করদার সঙ্গে তুমি ছিলে? কি আমার আবদারের কথা রে, বলে চৌরাস্তার মোড়ে আমি যাব কি জন্য শুনি? আমি কি তেমন ভাগ্য করে জন্মেছি যে আমার স্বামী আমার হাত ধরে রাস্তায় বেড়াতে নিয়ে যাবে? তাহলে শোনো আশা, খুব তাড়াতাড়ি তোমার আমার দুঃখী হৃদয়ে সুখের সুর বাজবে। দোকানটা যেভাবে চালু হয়েছে তাতে এই দোকান থেকে আমরা জায়গা কিনবো, বাড়ি করব, গয়না তো গড়াবই, সেই সঙ্গে শাড়ির পর শাড়ি এনে তোমার আলমারি আমি ভরিয়ে দেবো। তুমি সত্যি বলছো? এই তোমাকে ছুঁয়ে বলছি আশা, সত্যি সত্যি সত্যি। ভালোবাসা পেয়েছি দেখা, ভালোবাসা জীবনের বালু চরে ঘর বাঁধা দুজোড়া, জীবনের বালু চরে ঘর বাঁধা দুজোড়া, ভালোবাসা পেয়েছি দেখা, ভালোবাসা জীবনের বালু চরে ঘর বাঁধা দুজোড়া, জীবনের বালু চরে ঘর বাঁধা দুজোড়া, ভালোবাসা পেয়েছি দেখা। মনের আড়াল থেকে মন মেঘের আড়ালে হাসে চাঁদ, মনের আড়াল থেকে মন কি দেয় মেঘের আড়ালে হাসি চাঁদ, তবু তুমি না সেই সাজ কাছে আসা, তবু তুমি না সেই সাজ কাছে আসা, ভালোবাসা পেয়েছি দেখা, ভালোবাসা জীবনের বালু চরে ঘর বাঁধা দুজোড়া, জীবনের বালু চরে ঘর বাঁধা দুজোড়া, জীবনের বালু চরে ঘর বাঁধা দুজোড়া। এই বাবু, এসব মজাকে ছড়িয়ে আপনাকে এখনই আমার সাথে আমার সাহাবার কাছে যেতে হবে। সাহা? কে তোমার সাহা? মিস্টার অজিত মুখার্জি সাহা। বিখ্যাত প্রকাশক मिस्टर अजीत मुखर्जी। हाँ मिस्टर मुखर्जी साहब, आपने उनको पहचानते हैं क्या? বক বক বাদ দিয়ে সোজা কথায় বলো, ব্যাপারটা কি? আপনি মিস্টার মুখার্জির জায়গায় টং খুলে আছেন? হ্যাঁ, সে টঙের দোকান তো অনেকদিন আগেই খুলে গেছে। লেকিন কার হুকুমে খুলে আছে? এই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, জরুর দিতে হবে। কি অবাঙালি হয়ে বাঙালিকে চোখ রাঙাচ্ছ? এত সাহস তোমার? মনে রেখো এই দেশটা কিন্তু পশ্চিম বাংলা। আরে বাবু, খেয়াল করিয়া দেখিয়াছেন আপনাদের সাথের বাঙ্গাল দেশ আর কতদিন বাঙালি আদমিদের থাকবে? কি বললে?
बिल्कुल ठीक बोली আছে ये डम्पी ट्रेन ডাম্পি ট্রেন हमार नाम আছে डम्पी ट्रेन पहले पकेट मारार काम করতাম उसके बाद বাবুদের হুকুমে মিটিংয়ে মিছিলে বোমা ছুটতাম लेकिन एक बरस হলো মুখার্জি সাহেবের কাছে নকরি পাইয়া গেলাম নকরি হ্যাঁ নকরি মানুষ খুন করার নকরি বস্তি আর দোকান ভাঙচুর করার নকরি और अपनार बीवी के माफिक खूबसूरत छोकरी आमदनी करने का नौकरी है चलिए না আমি যাব না ठीक है अपने ना जावें तो अपना एक खूबसूरत बीबी के पाठिए दी बाबूजी याद रखবেন আমার নাম আছে ডাম্পি ট্রেন না তুমি আর দেরি করো না, তুমি যাও মুখার্জি সাহেবের সঙ্গে গিয়ে তুমি দেখা করে এসো। না না আমি যাব না আমার আমার এক করতে সার্টিফিকেট আমাকে বলছে তুই যেও না তুমি যেও না আচ্ছা ঠিক है আপনি যাবে কি যাবে না সেটা আখেরে বোঝা যাবে মালুম হচ্ছে এখন গড়বড় হইয়া গিয়েছে আপনার মাথার ব্রেন लेकिन याद रखবেন আমার নাম আছে ডাম্পি ট্রেন কি গো তুমি তুমি গেলে না? না না আমি যাব না কোনোদিন যাব না দেখা যাক কার শক্তি বেশি আমার শেষ শিক্ষা সার্টিফিকেটের নাকি ডাম্পিনের সাফ ওই মিস্টার মুখার্জি তুমি কি বলে রাবিন? মুখার্জি সাহেবের আদেশ সে এভাবে অগ্রাহ্য করেছে, তোমার কথা শুনেও সেখানে আসতে রাজি হয়নি। কি নাম সেই রাস্কেলটা? मैम साहब वो छोकरे का नाम सोपन बनर्जी ব্যানার্জি শব্দটাই বড় নেস্টি। इसीलिए बुझे আপনি আপনার ব্যানার্জি টাইটেলটাকে বাতিল করে দিয়ে ফির মুখার্জি টাইটেল সাটিয়ে নিয়েছেন শুধু টাইটেল বদল করেই আমার একটা মেটেনি ডাম্পিন। ওই ভাস্করের সঙ্গে আমি আর কোনো সম্পর্কই রাখতে চাই না। लेकिन मैम साहब অগ্নি को সাক্ষী করিয়া ও দেবতাও को সাক্ষী রাখিয়া আপনার স্বামীর সাথে আপনার শাদী তো হয়েছে এই ডাম্পিন একদম উল্টোপাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। मैम साहब हमारे देश में हमारे एक बीबी আছে एक 10 बरस का बच्चा भी আছে हमार बीबी हमार मंगल के लिए रोज मांग में सिंदूर परे मैम साहब তোমার हाँ मैम साहब বাচ্চাটাকে কোলে নিয়ে আমার কথা শোনায় আমার बीबी আমি ये कोलकाता में बैठे बैठे हर रोज से छवि देखी ডাম্পিন मैम साहब हमार देश यहाँ से बहुत बहुत दूर लेकिन हमें यहाँ से देखते पाए हमारे बीबी के मांग में जल जल करछे बहुत 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 पवित्र सिंदूर ও সিঁদুর 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 নারী জীবনে দুর্লভ বস্তু এই সিঁদুর। এই বয়সে শাখা সিঁদুর পরে আমি কিছুতেই মানি না। তাই তো মা হয়ে আমি নিজের যৌবনকে কিছুতেই লস করতে পারবো না। আমি নিজেকে যৌবনের বন্যায় ভাসিয়ে দিতে চাই, ভাসিয়ে দিতে চাই। ইস, আপনার হাসির কি গভীরতা! হবেই তো আমি যে সাগর শুধু সাগর না মহাসাগর? মহাসাগর তা কোন মহাসাগর, প্যাসিফিক না আটলান্টিক? যদি বলি আটলান্টিক ওরে বাবা, সেখানে তো সবসময় ঝড়, আই মিন সাইক্লোন, উত্তাল তরঙ্গের মাতামাতি। মনের মতো সাথী পেলে প্রশান্ত মহাসাগরও হয়ে যেতে পারে ভেরি গুড। ভাস্কর থেকে আধুনিক সাহিত্য আপনার অনেক বেশি জ্ঞান। ইস যদি আপনার সঙ্গে আগে দেখা হতো এবার হবে কখন যখন তখন আধুনিক সাহিত্যের বিভিন্ন মজলিসে আহা, একটি ফোঁটা শিশির পড়লো একটি ধানের শীষে সাগর। তুমি যদি তোমার মনটাকে কাগজ করো আমি লিখতে পারি প্রেম কাব্য তুমি যদি তোমার হাত দিয়ে কলম ধরো আমি গহীন গোপনে কিছু ভাববো। তোমার হরিণ কাজল চোখ আমাকে দেখাবে যে অরণ্য অবুঝ মনে সবুজ বনে
দুজনে হয়ে যাব একেবারে বন্য। আমি ধন্য, দুজনে মিলে এক স্বপ্ন বিলে কবিতার নৌকায় চাপবো। স্বপ্ন আমার তুমি, তুমি আমার আশা, ইউ আর মাই লাভ, তুমি ভালোবাসা। স্বপ্ন আমার তুমি, তুমি আমার আশা, ইউ আর মাই লাভ, তুমি ভালোবাসা। স্বপ্ন আমার তুমি। জীবন পথে চলতে গিয়ে তোমার দেখা যে পেলাম, আপন করে পাবো বলে প্রাণের সাথী হলাম। জীবন পথে চলতে গিয়ে তোমার দেখা যে পেলাম, আপন করে পাবো বলে প্রাণের সাথী হলাম। তুমি সুন্দর, কত সুন্দর, তুমি সুন্দর, কত সুন্দর। স্বপ্ন আমার তুমি, তুমি আমার আশা, ইউ আর মাই লাভ, তুমি ভালোবাসা। স্বপ্ন আমার তুমি, স্বপ্ন আমার তুমি, স্বপ্ন আমার তুমি। বাহ 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 বাহ, আমি ঠিক সময় এসে পড়েছি। তাই এক সেকেন্ড দেরি না করে আমি আমার শিক্ষার দাড়িপাল্লা দিয়ে তোমাদের নোংরামিটা মাপবো। নোংরামিটা কোথায় দেখলেন নিষেধ বাবু? এটা আমাদের সাহিত্যের সেক্স। সাহিত্যিক তারাশঙ্কর কিংবা বিভূতিভূষণ অথবা মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আপনাদের এই চরিত্র ভাঙা চরিত্রহীন সাহিত্যে সর্বাঙ্গে মালিশ করার জন্য ওই দোকান থেকে কাঁদতে কাঁদতে কিনে আনতেন এক ফাইল আয়োডেক্স। নিষেধ বাবু, আপনি একটা ভয়ঙ্কর রোগে ভুগছেন, আর সেই রোগটার নাম সুপিওরিটি কমপ্লেক্স। গুড মর্নিং মিস্টার মুখার্জি, আপনি কি কমপ্লিট করবেন না আপনার পরবর্তী সেন্টেন্স? Shut up! Shut up nonsense! I am sure যে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, না হলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করতে পারতিস না। ঠিকই তো বলেছি রে দিদি, ঠিকই তো বলেছি। কারণ তোর কাজকর্ম দেখে তোকে তো পুরুষ বলে মনে হচ্ছে না, তবে পুরুষটা না হলেও আধখানা। এই তুই বাজে কথা বকছিস। দিদি রে, কেন তুই ভুল পথে চলছিস? চল চল জামাইবাবুর কাছে ফিরে চল, আমি নিজের সঙ্গে করে তোকে নিয়ে যাব। তুই শুধু মেজবাবু যাবে না, আমিও তোমার সঙ্গে যাব দিদি ভাই। তুমিও যাবি পরান্দা? কেন যাব না দিদি ভাই? হ্যাঁ, তোমার বাপের আমল থেকে আমি এ বাড়িতে কাজ করছি। কর্তাবাবু আমাকে ছেলের মতো ভালোবাসতেন, তাই তো সে ছোটবেলা থেকে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি যে তোমাদের নিজের ভাই বোনের চোখে দেখে ফেলেছি। তাই দাদার অধিকার নিয়ে বলছি, আমি নিজে জামাইবাবুর কাছে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। পরান্দা, যদি লাইলা মজনুর কথা মনে থাকে, আমার যদি স্মরণে আসে মরণের পর গীত সত্যবানকে যেমন করে মানেছিল সতী সাবিত্রী। আর অভিমান করিস না দিদি, আর অভিমান করিস না। তোমার দাদার হাতের খেলার পুতুল না হয়ে তুমি তোমার স্বামীর কাছে ফিরে চলো দিদি ভাই। কিন্তু সে যদি আমাকে তিরস্কার করে? আদর্শ স্বামীর তিরস্কার নারী জীবনের শ্রেষ্ঠ পুরস্কার রে দিদি, শ্রেষ্ঠ পুরস্কার। না 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 না, কোনো কিন্তু নয়। এই দেখো, আমি তোমার জন্য এই শাড়ি নিয়ে এসেছি, দেখো। হ্যাঁ, এই দেখো, এক কৌটো সিঁদুর। আবার আবার সেই শাড়ি সিঁদুরের কেচ্ছা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে
কারণ তোমরা বেরিয়ে না গেলে দাদার অফিসের কাজগুলো আমার এই দিদি কমপ্লিট করবে কেমন করে? আমরা কি স্বপ্ন দেখছি? মেজদা, পরান্দা, এ শুধু স্বপ্ন নয়, বড়ই দুঃস্বপ্ন। সুমিত! কি করব বলো পরান্দা? আমি কি করব? আমার এই প্রতিবাদ করা কণ্ঠটাকে অকেজ করার জন্য দাদা আমাকে কায়দা করে মদ খাইয়ে দিয়েছে। তুই খেলি কেন রে অত বাতা? মদ না খেলে আভিজাত্য কেমন করে শিখবো রে মেজদা? কারেক্ট ইউ আর। কারেক্ট কারেক্ট না হলে কারেন্ট খাওয়া মানুষের মতো আমার কারেক্টার, সুন্দর কারেক্টারটাকে দুমড়ে মুচড়ে কদাকার করতে পারতাম কি? কারেক্ট না হলে দাদার হুকুমে একটু আগে তোর কাছে পাঠিয়ে দিতে পারতাম কি ওই ব্যভিচার লেখক মিস্টার সাগর রায়কে? আমি কি করবো রে মেজদা? আমি কি করবো? আমি তো ওই উত্তর আকাশের ধ্রুব তারা হতে চেয়েছিলাম, কিন্তু দাদা আমাকে বানিয়ে দিল একটা টিমটিমে জোনাক পোকা। শুয়োপোকা! তোকা তোকা সবুজ পাতাগুলোকে চুষে চুষে খেয়ে একেবারে সাদা করে দেবে আমার ওই স্বার্থপর অর্থলোভী দাদা। বাধা দেবার কেউ নেই। অর্থনীতির লোভের খোয়ারে বাধা পড়ে গেছে আমাদের প্রতিভা। মেজো বাবু, বিবাহিতায় দিদি স্বামীর ঘর করবে না, কলেজে পড়া ভাই মদ খেতে বাধ্য হবে। ফিরিয়ে দে রে সুমিত তোর সমস্ত শিক্ষা। দিদি রে, তুই আমাকে ওই চরিত্রহীনতার দীক্ষা দে রে দিদি, দীক্ষা। মেজো বাবু, পরান্দা, তুমি আমাকে একটু বেশ এনে যাও। তুমি যেখান থেকে যেমন করে পারো আমাকে একটু বেশ এনে দাও, নাহলে আমি কেমন করে সহ্য করব আমার দিদির ব্যভিচার, ভাইয়ের মাতলামি আর পয়সার জন্য আমার দাদার নোকরামি। পরান্দা, ওরা যে হাসছে, তুমি কিছু বলবে না পরান্দা? তুমি কিছু বলবে না? তুমি কি বোবা? ছোট বাবু, হাই রে কলিকা, 1432 সালে কি নিদারুণ পরিণাম! আপনি দেখুন, আপনারা সবাই দেখুন আধুনিকতার কি বদনামি। ভাই মায়ে এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ওমা তোমার চরণ দুটি বক্ষে আমি ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। নিশ্চিত ভয় নেই। তোমার দাদা অজিত মুখার্জি তোমাকে জানোয়ার বলে বনের দিকে ঠেলে দিতে চাইলেও তুমি কিন্তু তপবনের ছোঁয়া পেয়ে গেছো। দাদা, এই লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা তপবনের ছোঁয়া নাকি অধঃপতনের ধোঁয়া? এই মুহূর্তে একটা অদ্ভুত যন্ত্রণার শিশু আমার বুকের ভিতর কেঁদে উঠলো, ওয়া ওয়া ওয়া। তুমি কোথা থেকে আসছো? পন্ডিচেরি না গো? আমার সাহিত্য চাষের সব ধান কবেই হয়ে গেছে রোয়া। ইস, দেখে মনে হচ্ছে একেবারে গঙ্গার জল আর তুলসী পাতা দিয়ে ধোয়া। আমার মনের আলমারিতে এখনো তোলা আছে শাখা সিঁদুর নোয়া। দাদা, এই অশুভ লোকটাকে বলে দাও আমি কোনোদিনই হতে পারবো না কমলা লেবুর কুয়া। কিন্তু আমি হতে পারতাম,
ভীষণ 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 বেপরোয়া। যদি এই মুহূর্তে পাওয়া যেত মাল এক পোয়া। শিক্ষা ছেলের হাতের মোয়া, শিক্ষা ছেলের হাতের মোয়া, ছেলের হাতের পরান্না মানুষের সুনীতি আজ দুর্নীতির বিছানায় শোয়া। হাসি বন্ধ করে আমার কথার উত্তর দাও। তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? যে আমার আদর্শের সঙ্গে কোনোদিন জড়াতেই পারেনি তাকে ফিরিয়ে নিয়ে যাবার কোনো প্রশ্নই ওঠে না। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন খাবার জোটে না। প্রকৃতির আবহাওয়া বিশুদ্ধ হয়ে গেলেও অনিবার্য কারণে প্রয়োজনীয় বাতাসটুকু নিয়ে ফুলগুলো কি ফোটে না? দাদা গো, আজ বোধ হয় পূর্ব দিকে সূর্যটাই ওঠে না। কাদের যেন ওই বুক ফাটে তবু ওই মুখ ফোটে না। What? তোমার এত বড় সাহস! তো একটা সামান্য কাইয়া লেখক আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে তুমি অপমান করতে চাও? গেট আউট! বেরিয়ে যাও। কিন্তু এমনি এমনি যাই কি করে? আমার বোন তোমার সঙ্গে কোনোদিনই যাবে না। আমি আপনার বোনের মতো একটা পাথরের ঢিবিকে সঙ্গে নিয়ে যাবার জন্য আসেনি। আমি এসেছি আপনার কাছে রেখে যাওয়া আমার পাণ্ডুলিপিটা ফেরত নিয়ে যেতে। তোমার সেই পাণ্ডুলিপি আমি ছিঁড়ে কুচি কুচি করে ওই নর্দমায় ফেলে দেবো। নর্দমাক্ত জীবনের জীবন্ত প্রতীক এত সাহস আপনি পেলেন কি করে? আপনি কি জানেন একমাত্র লেখকরাই পারে তাদের কলম তরবারির সাহায্যে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃস্বপ্ন ছিন্ন ভিন্ন করে দিতে? পচা কাদা ঘেটে কোনো লাভ নেই ভাই। আমাকে একটুখানি সময় দাও। আমি যাবার আগে মিস্টার মুখার্জিকে শেষ কথাটা বলে যাই। কি বলতে চাস তুই? আপনার কাছে আমার দুটো জিনিসই জমা ছিল, একটা বই আর একটাই বউ। দুটো জিনিসই আপনি আপনার সুদের ব্যাংকে রেখে সুদের পর সুদ খাটিয়ে যান। যাবার সময় গেও লেখক শেষ কথাটা বলে দিতে চাই। আমি আপনার এই জুতোটা আপনাকে ছুঁড়ে মেরে দেখি আপনার মুখটা কেমন মানায়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্ম